নিয়ে কিন্তু তিনি কোনো ভিডিও বানান না। জামায়াতে ইসলাম তারা যে এত মুখে ইসলামের কথা বলে, কিন্তু তারা যে এক এক সময় এক এক ধরনের বয়ান দিচ্ছে। আজকে একটা বয়ান দিচ্ছে যেটা নির্বাচনের পক্ষে, আরেকদিন একটা বয়ান দিচ্ছে যে না, স্থানীয় সরকার নির্বাচন আগে হবে, তারপর নির্বাচন পরে হবে। মানে এক একবার এক এক কথা বলছে, এগুলো নিয়ে কিন্তু তিনি কোনো ভিডিও বানান না। তিনি ভিডিও বানাবেন কাকে নিয়ে? তিনি ভিডিও বানাবেন বিএনপি কে নিয়ে, মির্জা আব্বাসকে নিয়ে, মানে যেগুলো দিয়ে জাতীয়তাবাদী শক্তিকে দুর্বল করা যায়। কিন্তু আপনি দেখবেন যে এনসিপি যখন কোনো ভুল করছে, বা আপনি যখন দেখবেন যে জামায়াতে ইসলামী তারা যে একের পর এক ভুল করছে বা একের পর এক মুনাফেকি কর্মকাণ্ড করছে, এগুলো নিয়ে কিন্তু পিনাকি ভট্টাচার্য কোনো ভিডিও বানাচ্ছেন না বা ওগুলোকে ওভারলুক করছেন। কারণটা হচ্ছে তাকে তার রাজনৈতিক বয়ানটা এস্টাবলিশ করতে হবে, আর সেজন্যই তিনি তার মতো করে কন্টেন্ট বানাচ্ছেন। পিনাকি ভট্টাচার্য বিএনপির বিরুদ্ধে লাগাতার সমালোচনা করে যাচ্ছেন এবং এমনভাবে নেগেটিভ তৈরি করতেছেন যাতে করে মানুষ বিএনপিকে ঘৃণা করে। তিনি আসলে এই কাজটি কেন করছেন, কাদের ইন্ধনে এই কাজটি করতেন? অবশেষে এই বিষয় নিয়ে নতুন তথ্য ফাঁস করেছেন নাগরিক টিভির উপস্থাপক নাজমুস সাকিব। তিনি যে আলোচনা এবং যে তথ্য দিয়েছেন সেগুলোতে স্পষ্ট হয়েছে ডক্টর ইউনূসকে 5 বছর ক্ষমতা রাখার জন্য পিনাকি ভট্টাচার্য এই নেগেটিভ তৈরি করতে যাচ্ছেন। দর্শক, সাংবাদিক এই আলোচনা শুনলে আর অনেক কিছু তথ্য পাবেন। আলোচনা শোনার পর আপনার সাথে বিশ্লেষণ করব পিনাকি যদি এটা করে থাকেন তাহলে কতটুকু বাস্তবসম্মত এবং যৌক্তিক কাজগুলো করছেন। দেখাননি কিভাবে ডক্টর শফিক হচ্ছেন সেই জামাতে ইসলামের আমির, যিনি 5ই আগস্টের পর থেকে তার অবস্থানকে কত শতবার পরিবর্তন করেছেন, আপনি হিসাব করলে কিন্তু গুণে শেষ করতে পারবেন না। একবার তিনি বলেছেন আমরা নির্বাচন দ্রুত সময়ে চাই, একবার বলেছেন হাসিনার বিচার না করে নির্বাচন হবে না, আরেকবার বলেছেন আগে আমরা স্থানীয় সরকার নির্বাচন চাই। অর্থাৎ এই যে তারা যে নিজেদের অবস্থান ঠিক রাখতে পারছে না, একবার তারা বিএনপির সাথে সরাসরি কনফ্লিক্ট করার মতো কথা বলছে, আবার দেখা যাচ্ছে একবার তারা এই লন্ডনে গিয়ে বেগম খালেদা জিয়ার সাথে মিটিং করছে, আবার মিটিং থেকে এসে আবার এমন ভাবে কথা বলছে যেন বিএনপি এবং তারা একই সুতায় গেঁথে গেছে। আবার দেখা যাচ্ছে 2 দিন পরে আবার তারা এমন একটা মন্তব্য করে গেল যেটা বোঝা যাচ্ছে যে না, বিএনপির সাথে তাদের কোনো ঐক্যই নেই। অর্থাৎ তারা কিন্তু তাদের রাইট ট্র্যাকে নেই। কিন্তু আপনি দেখেন পিনাকি ভট্টাচার্য কিন্তু এইগুলোকে কেন্দ্র করে ডক্টর শফিকের সমালোচনা তিনি করবেন না, কারণ তার যে পলিটিক্যাল ন্যারেটিভ, সেই ন্যারেটিভটা হচ্ছে বিএনপির বিরুদ্ধে করতে হবে। এখন আপনি দেখেন এই ডক্টর শফিক যে ব্লান্ডার গুলো একের পর এক করেছেন, এই সেম ব্লান্ডার গুলো যদি তারেক রহমান করতো, তাহলে পিনাকি ভট্টাচার্য কয় হাজার ভিডিও তারেক রহমানের বিরুদ্ধে বানাতো, আপনি জাস্ট ইমাজিন করেন। কিন্তু তারেক রহমান কিন্তু পিনাকিকে ওই সুযোগটা দেননি। তিনি তার কথাবার্তায় যথেষ্ট প্রজ্ঞার স্বাক্ষর রেখেছেন, যে কারণেই আপনি কিন্তু তাকে সমালোচনা করতে পারছেন না। তারেক রহমান কিন্তু ওই নেতা নয় যিনি আপনার ওই রয়ের এজেন্ট কালবেলার সন্তোষ শর্মাকে এনে তার বিএনপির পোডিয়ামে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়ার অনুমতি দিয়েছেন, দেননি কিন্তু তিনি। কে করেছে? জামায়াত ইসলাম করেছে। কে করেছে? এই ডক্টর মাসুদের মতো লোক করেছেন। আপনি চিন্তা করেন আজকে বিএনপির একটা নেতা, কেন্দ্রীয় নেতা, তিনি যদি এভাবে সন্তোষ শর্মাকে পাশে রেখে কথা বলতো, তাহলে পিনাকি ভট্টাচার্য কয়টা থাম্বনেল তৈরি করতেন, কয়টা ভিডিও বানাতেন, আপনি চিন্তা করেন। তো না, এটা হচ্ছে কিন্তু বাস্তবতা। আপনি হয়তো গত দুর্গাপূজাতে বোধহয় একটি বিএনপির হিন্দুদের হিন্দু ধর্মাবলম্বী একটি 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 অনুষ্ঠানে আয়োজক ছিল হচ্ছে বিএনপি, সেখানে বোধহয় সন্তোষ শর্মা বক্তব্য দিয়েছে। যেহেতু ওই পূজা উদযাপন কমিটির একজন লোক ছিল সে, সে কারণে তাকে ওই পদের কারণে তাকে দাওয়াত দিতে হয়েছিল, কিন্তু বিএনপির সাথে উনি 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 ছিলেন মূল সমন্বয়ক, সেজন্য পূজা। তাকে দিতে হয়েছে। কিন্তু আপনি অনেক ব্রডার মানে পার্সপেক্টিভে যদি আপনি দেখেন, তাহলে দেখবেন যে বিএনপি কিন্তু জামায়াতে ইসলাম যে পলিটিক্যাল ব্লান্ডার গুলো একে একে করছে, বিএনপি কিন্তু তার ধারে কাছেও নেই। জামায়াতে ইসলামের সবচেয়ে বড় নেতা ডক্টর শফিক, তিনি 5ই আগস্টের পরে ভূমিদস্যু বসুন্ধরা শাহ আলমের মিডিয়া কমপ্লেক্সে সবাই আগে গেলেন এবং গিয়ে তাদেরকে প্রোটেকশন করার তিনি ইজারা নিলেন। আজকে চিন্তা করেন যে বিএনপির তারেক রহমান বা তার দলের কোন একটা কেন্দ্রীয় নেতা বা স্থায়ী কমিটির একটা সদস্য যদি এই কাজটা করতো, তাহলে পিনাকি ভট্টাচার্য কয়টা ভিডিও বানাতো তাদেরকে নিয়ে, তাই না? তো এটা হচ্ছে বাস্তবতা। এটাই বাস্তবতা। এবং এই জায়গাতে আমি একটু একটু যোগ করতে চাই সাকিব, আমি জানি না, মানে যোগ করতে চাই এই জন্যই যে এই বিষয়টা নিয়ে আমাদের চিন্তা করা উচিত, মানে এটি একটি চিন্তার খোরাক হতে পারে। সেটি হচ্ছে আমরা যদি মানে ধরে নেই না, এটাই বাস্তবতা। আওয়ামী লীগের আওয়ামী লীগ নাই দেশে, সবচেয়ে বড় জাতীয়তাবাদী শক্তি কিন্তু বিএনপি, একদম আনডাউটেডলি। এখন তাই যদি হবে, বিএনপিকে যদি আমরা মানে ধ্বংস করা যায়, বিএনপিকে যদি দুর্বল করা যায়, লাভবান কে হবে? চোখ বন্ধ করে বলে দিতে পারেন, লাভবান হবে ভারত। একদম চোখ বন্ধ, আপনি চোখটা বন্ধ করে বলতে পারবেন লাভবান হবে ভারত। এখন
যেটা আপনি বললেন পিনাকিদার এই ন্যারেটিভটা, এই 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 বয়ানটা বিএনপিকে, বিএনপির বিরুদ্ধে যাওয়ার অর্থই হচ্ছে, পরিষ্কার করে বলতে চাই আপনাকে, এটি ভারতের পক্ষে যাচ্ছে এই ন্যারেটিভ। এখন আমি জানি না পিনাকিদা উদ্দেশ্যমূলক ভাবে করছেন, নাকি উনাকে দিয়ে কেউ করাচ্ছেন, নাকি উনি আসলেই কোনো মিশন বাস্তবায়ন করতে চাচ্ছেন, এটি আমার কাছে পরিষ্কার না। সাকিব, আমার সাথে কথা হয়েছে যিনি কিছুদিন আগেও সবচেয়ে বেশি আমাদের পিনাকিদার ভক্ত ছিলেন, তারেক, অর্থাৎ ভিপি নূরের সাথে যিনি ছিলেন, তারেক রহমান। এই তারেকের সাথে কথা বলে আমি জানলাম যে তারেক আমাকে যেটা বললেন যে এই জাতীয়তাবাদী শক্তিগুলোকে যদি দুর্বল করা যায় তাহলে সবচেয়ে বেশি লাভবান হবে ভারত। আমি তো শুনে অবাক, মানে আমি টোটালি অবাক। মানে তারেক এটা উপলব্ধি করছে, যেই কথাটা আমরা দীর্ঘদিন থেকে বলে এসছি। তো এখন এটা, এই ব্যাপারে আপনার কি মত? যেমন আজকে যদি আমি আপনাকে বলি যে উনি একটা থামলেন করেছেন, বিএনপি কেন কোনো রাজনৈতিক দল না, মানে উনি, আমি যদিও ভিডিওটা দেখতে পারিনি, হয়তো দেখে আমি এই বিষয়ে মন্তব্য করব আগামীকাল। আমি থামলেনটা দেখেই বলতে চাই যে মানে এটি যেটি আপনি বললেন যে এটি কি কোনো মিশন কিনা, যে আমি জাতীয় আমি আমি এই বিষয়টা নিয়ে আমি একটা কথাই বলবো যে দেখেন, আজকে আপনি গত এক মাসের থাম্বনেল পর্যালোচনা করুন পিনাকি ভট্টাচার্যের, গত এক মাসের আপনি দেখবেন যে তার 95% ভিডিও হচ্ছে, থাম্বনেল হচ্ছে বিএনপির বিরুদ্ধে। অর্থাৎ এক্স্যাক্টলি। তার পলিটিক্যাল ন্যারেটিভটা কিন্তু একদম পরিষ্কার যে তিনি বিএনপির বিরুদ্ধে একটা পলিটিক্যাল ন্যারেটিভ দাঁড় করাবার চেষ্টা করছেন, এবং তিনি এতে অনেকাংশে সফলও হচ্ছেন। কারণ কি, তার অনেক সাবস্ক্রাইবার, অনেক ভিউয়ার্স। এবং এক্ষেত্রে তিনি কিন্তু আবার ইলিয়াস হোসেন, অত্যন্ত জনপ্রিয় ইলিয়াস হোসেন, তাকেও তিনি সঙ্গী হিসেবে পেয়েছিলেন। আমি বলছি এই কারণেই যে ইলিয়াস আর পিনাকির কথাবার্তা কিন্তু মিলে যাচ্ছিল, এবং ওই কথাবার্তাগুলো কিন্তু জামায়াতের পক্ষে যাচ্ছিল, বিএনপির বিরুদ্ধে যাচ্ছিল। কিন্তু দেরিতে হলেও ইলিয়াস হোসেন উপলব্ধি করতে পেরেছেন যে জামায়াত হচ্ছে একটা এমন দল, মুনাফিকি হচ্ছে যাদের ধর্ম। এটা আমার কথা না, এটা কিন্তু আমাদের সকলের অত্যন্ত শ্রদ্ধাভাজন প্রিয় নুরুল কবিরের কথা। নুরুল কবির যখন বলেছিলেন যে জামাত হচ্ছে একমাত্র দল যেটা মুনাফিকি যাদের ধর্ম, তখন অনেকে কিন্তু নুরুল কবিরকে গালাগালি করেছিল, বলেছে উনি তো বাম দল করে, বাম দলের এই ধরনের ন্যারেটিভ থাকতে পারে, এভাবে মানে নুরুল কবিরকে সমালোচনা করেছে। বাট আই থিঙ্ক যারা সমালোচনা করেছে নুরুল কবির সম্পর্কে তাদের কোনো ধারণাই নেই যে হুইজ নুরুল কবির। নুরুল কবির হচ্ছেন একমাত্র ব্যক্তি যিনি কোনোদিন কোনো সরকারের আমলে কোনো সরকারকে কেয়ার করেন। 11 সময় ওই সরকারও তাকে চাপ দিয়ে ডিজিএফআই পারে নাই তাকে দিয়ে একটা মিথ্যা কথা লেখাতে। তো সেই নুরুল কবির যখন বলে যে জামাত একটা মুনাফিক দল, মুনাফিকই যাদের ধর্ম, আপনাকে সেটা বিশ্বাস করতে হবে। কারণ নুরুল কবির কিন্তু কারো কাছে দায়বদ্ধ না। নুরুল কবির কিন্তু কখনো কোনো রাজনৈতিক দল বলতে পারবে না যে কারো কাছ থেকে এক পয়সা সুবিধা নিয়েছে। তো সেই নুরুল কবির যখন বলতেছে যে এই জামাতে ইসলাম একটা মুনাফেক দল, আসলেই তো তারা মুনাফেক। এবং মুনাফেক দেখেই তো আপনি দেখেছেন যে মুনাফেক দলটা তারা এক এক সময় এক এক ধরনের কথাবার্তা বলছে। এখন প্রবলেমটা যেটা হচ্ছে যে বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় একটা ইনফ্লুয়েন্সার পিনাকি ভট্টাচার্য যখন জামায়াতের পক্ষে গিয়ে, সবচেয়ে বড় জাতীয়তাবাদী শক্তির বিপক্ষে গিয়ে কন্টেন্ট বানানো শুরু করলেন, এবং জনগণের একটা বড় অংশ যাদের একটা আবেগের জায়গা পিনাকি ভট্টাচার্য, তারা পিনাকি ভট্টাচার্যকে ভালোবাসেন, তার কন্টেন্টকে ভালোবাসেন। তো তারা কিন্তু বিভ্রান্ত হচ্ছেন। বিএনপির অনেক নেতাকর্মী আছে যারা পিনাকি ভট্টাচার্যকে অন্ধের মতো ভালোবাসেন, আবার তারা বেগম খালেদা জিয়াকেও ভালোবাসেন, তারেক রহমানকেও ভালোবাসেন, জিয়াউর রহমানের আদর্শকে ভালোবাসেন। তারাও কিন্তু কনফিউজ হচ্ছেন, তাদের হৃদয়ে কিন্তু রক্তক্ষরণ হচ্ছে যে তারা পিনাকিকেও ভালোবাসেন আবার বিএনপিকেও ভালোবাসেন। তারা একটা দোদুল্যমান অবস্থায় পড়ে গেলেন। যে আচ্ছা, পিনাকি দা এভাবে গালাগালি করছে বিএনপিকে, তাহলে মনে হয় বিএনপি রাইট ট্র্যাকে নেই। কিন্তু এখানে দ্য পয়েন্ট ইজ, পিনাকি ভট্টাচার্য এখন এমন একটা ন্যারেটিভ তৈরি করতে চাচ্ছেন যেটা হচ্ছে এই জাতীয়তাবাদী শক্তিটাকে দুর্বল করে দেওয়া, এবং যেটার এক্স্যাক্টলি। উদ্দেশ্যটা হচ্ছে এই জামায়াতের মতো একটি দল বা এনসিপির মতো একটি দল, বা যারা নির্বাচনটা পিছিয়ে দিয়ে এই বর্তমান সরকারকে ক্ষমতায় রেখে একটা ফায়দা লুটতে চাচ্ছে, তিনি ওই গ্রুপটার মিশন বাস্তবায়ন করতে তিনি চাচ্ছেন। এবং থ্যাংক ইউ। আমি খালি একটা কথাই বলবো যে আপনাকে যখন মানুষ ভালোবাসে, আপনার একটা গ্রেট পাওয়ার, আমরা যেটা বলি যে উইথ গ্রেট পাওয়ার কামস গ্রেট রেসপন্সিবিলিটি। আজকে এক্স্যাক্টলি। পিনাকি ভট্টাচার্য এবং ইলিয়াস হোসেনের যে পাওয়ার আছে, তাদের যে সামাজিক যোগাযোগের মধ্যে ইনফ্লুয়েন্স আছে, তারা কিন্তু এটাকে পজিটিভ ভাবে জনগণের পক্ষে কাজে লাগাতে পারেন চাইলেই।
বা তারা চাইলে কিন্তু এটাকে নেগেটিভ ভাবে লাগাতে পারেন, যেটা পিনাকি ভট্টাচার্য এই মুহূর্তে লাগাচ্ছেন। কিন্তু এক্ষেত্রে আমি বলবো ব্যতিক্রম হচ্ছে ইলিয়াস হোসেন। যে ইলিয়াস হোসেনের কোর বেজ সমর্থক হচ্ছে জামায়াতে ইসলামের লোকজন। সেই ইলিয়াস হোসেন কিন্তু যখন বুঝতে পারলেন যে জামায়াতে ইসলামী একটা মুনাফেকি করছে, তিনি কিন্তু জামায়াতের তীব্র সমালোচনা করলেন, ভিডিও বানালেন। আমি অবশ্যই আমার সাথে ইলিয়াস হোসেনের যতই ব্যক্তিগত মতবিরোধ থাকুক না কেন, অন্তত এই ইস্যুতে আমি ইলিয়াস হোসেনকে 100-তে 100 দিব, স্যালিউট জানাবো যে ইলিয়াস হোসেন আপনি ইউ ডিড দ্য রাইট থিং। আপনার এক্স্যাক্টলি। সাথে পিনাকি ভট্টাচার্যের এত ভালো সম্পর্ক, আপনি ওগুলোকে কেয়ার করেন নাই, যে আচ্ছা দাদার নেগেটিভ যাই হোক, আমি সত্য নেগেটিভ যেটা মনে করি আমি বলবো, এবং জামাত যে মুনাফেক আমি সেটা বলবো। এবং সেটা ইলিয়াস হোসেন বলেছেন। ইলিয়াস হোসেন এটা বলার সময় একবারও খেয়াল করেন নাই যে এখানে ইলিয়াস হোসেনের সমর্থকদের একটা বড় অংশ কিন্তু জামায়াতের সাপোর্টার। ইলিয়াস হোসেন কি বলেছে, যেটা খুবই গুরুত্বপূর্ণ, অনেক কথাই বলেছেন, আমার কাছে খুব ভালো লাগছে। আমি ইলিয়াসের প্রতি আমার সত্যি মানে আমি এই দেখছেন আপনি যে আমি পোস্টার করেছি, এবং শুধু পোস্টার নাই, পোস্টার নিয়ে অনেকে আমাকে অনেক ধরনের কথা বলেছে। হ্যাঁ, কিন্তু প্রশ্নটা হচ্ছে আমার তো আর ইলিয়াসের সাথে তো আর জমি জায়গা নিয়ে বিরোধ নাই। ইলিয়াসের সাথে তো আমার জায়গা জমি নিয়ে বিরোধ নাই, কিংবা কোনো অন্য মানে অন্য কোনো কিছু নিয়ে বিরোধ নাই। ইলিয়াস যদি ভালো কিছু করে আমি সেটাকে ভালো বলতে পারবো না কেন? এবং ওইখান থেকে তো আমি বেরোতে পারি। আমি তো মানে আপনি জানেন যে আমি তো উদার মানুষ। সো এখন আমি হয়তো এটা নিয়ে অনেকে অনেক কথা বলেছে, বাট আমি আই ডু কেয়ার। ইলিয়াস ভালো কথা বলেছে, চমৎকার রোল প্লে করেছে। সো আমি একটু অনেক বড় ভিডিও করেছে, আমি ছোট্ট একটা অংশ দিয়ে আমি আপনার মত নিতে চাই। আজকের পর থেকে জামায়াতে ইসলামকে কোনো জায়গায় কোনোভাবে ছাড় দিয়ে ইলিয়াস হোসেন কথা বলবে না। আপনাদের সম্মান থাকলো কি না থাকলো যায়ও না আসেও না, কারণ এই জামায়াত ইসলাম আর আওয়ামী লীগের মধ্যে কোনো পার্থক্য নাই। ওরা ভারতীয় চর, তোমরা পাকিস্তানি চর। আমরা পাকিস্তানের সাথে প্রচন্ড ভালো সম্পর্ক রাখতে চাই, কিন্তু তুমি পাকিস্তানের হয়ে এই দেশের বিরুদ্ধে, মানুষের বিরুদ্ধে যুদ্ধ করে তারপরে এই দেশে এসে রাজনীতি করবা, রাজনীতি করতে এসে যখন যার দিকে মনে চায় তার পক্ষ হয়ে কাজ করবা, আর তোমারে আমরা কোলে তুলা তুলা নাচবো, এটা মনে করার কোনো কারণ নেই। মানে কত বড় পাওয়ারফুল শব্দ, ইউ ক্যান ইমাজিন দ্যাট। আওয়ামী লীগ এবং জামাতকে একই ক্যারেক্টার বলা ইজ এ হিউজ। এখন আমি একটা প্রশ্ন করতে চাই আপনাকে, মানে ইলিয়াস হোসেন যে কথাগুলো বলেছে, আমি একটু বলার আগে, আমি আমার ওই প্রসঙ্গে যাওয়ার আগে আমি বলতে চাই, যে আমি ভুলে যাব না হলে, আপনি যে কথাটা বললেন যে পিনাকি ভট্টাচার্যের ন্যারেটিভ আর এনসিপির ন্যারেটিভ মিলে যাচ্ছে কেন? মানে দর্শক আপনাদেরকে এটা বুঝতে হবে, এখন এনসিপির ন্যারেটিভ তৈরি করছে পিনাকি ভট্টাচার্য। সো এনসিপি কে এম্পাওয়ার করতে গেলে কি করতে হবে? বিএনপি কে ডিমোরালাইজ করতে হবে, বিএনপি কে, জাতীয়তাবাদী শক্তিগুলোকে ডিমোরালাইজ করতে হবে। এইরকম একটি মিশনে নেমেছে আমাদের পিনাকি ভট্টাচার্য, তাই তো সাকিব? এবং সবচেয়ে বড় কথা কি, আপনি দেখেন যে পিনাকি ভট্টাচার্য ক্রমাগত বিএনপির বিরুদ্ধে ভিডিও বানিয়ে যাচ্ছে, অথচ এই যে ছাত্র সমন্বয়ক আসিফের বাবা যে ঠিকাদারি ব্যবসা করলো, এটা নিয়ে যে নিউজ হলো, বা ছাত্র সমন্বয়করা যে চাঁদাবাজি করছে, তারপরে ছাত্র সমন্বয়করা যে 100টা গাড়ি নিয়ে শোডাউন করছে, বা এই সমন্বয়কদের যে নানা ধরনের কেলেঙ্কারির খবরগুলো যে সামনে আসছে, এগুলোকে কেন্দ্র করে কিন্তু পিনাকি ভট্টাচার্য কোনো থাম্বনেল বানান না বা ভিডিও বানান না। আপনি দেখবেন যে পিনাকি ভট্টাচার্য তিনি কিন্তু জামায়াতে ইসলামের আমির, তিনি যে এখন বসুন্ধরা গ্রুপের কোলে ঢুকে গেছেন, এটা নিয়ে কিন্তু তিনি কোনো ভিডিও বানান না। জামায়াতে ইসলাম তারা যে এত মুখে ইসলামের কথা বলে, কিন্তু তারা যে এক এক সময় এক এক ধরনের বয়ান দিচ্ছে, আজকে একটা বয়ান দিচ্ছে যেটা নির্বাচনের পক্ষে, আরেকদিন একটা বয়ান দিচ্ছে যে না, স্থানীয় সরকার নির্বাচন আগে হবে, তারপর নির্বাচন পরে হবে, মানে এক একবার এক এক কথা বলছে, এগুলো নিয়ে কিন্তু তিনি কোনো ভিডিও বানান না। তিনি ভিডিও বানাবেন কাকে নিয়ে? তিনি ভিডিও বানাবেন বিএনপি কে নিয়ে, মির্জা আব্বাসকে নিয়ে, মানে যেগুলো দিয়ে জাতীয়তাবাদী শক্তিকে দুর্বল করা যায়। কিন্তু আপনি দেখবেন যে এনসিপি যখন কোনো ভুল করছে, বা আপনি যখন দেখবেন যে জামায়াতে ইসলামী তারা যে একের পর এক ভুল করছে বা একের পর এক মুনাফেকি কর্মকাণ্ড করছে, এগুলো নিয়ে কিন্তু পিনাকি ভট্টাচার্য কোনো ভিডিও বানাচ্ছেন না বা ওগুলোকে ওভারলুক করছেন। কারণটা হচ্ছে তাকে তার রাজনৈতিক বয়ানটা এস্টাবলিশ করতে হবে, আর সেজন্যই তিনি তার মতো করে কন্টেন্ট বানাচ্ছেন। এবং এখন আমি এই বলবো, জি বলেন বলেন বলেন। আমি বলবো যে আমাদের যারা সচেতন দর্শক রয়েছেন, তাদেরকে কিন্তু এটা আসলে বুঝতে হবে যে তিনি কোন উদ্দেশ্যে, কি জন্য, কি ধরনের ন্যারেটিভ তিনি তৈরি করছেন। এবং এটা বোঝার জন্য আপনি তার ইউটিউব চ্যানেলটাতে যাবেন,
তার গত 1 মাসের কর্মকাণ্ড দেখবেন, যেখানে 95% ভিডিওর থাম্বনেলটাই হচ্ছে বিএনপির বিরুদ্ধে। এজ ইফ বাংলাদেশের যত সমস্যা সবকিছুর জন্য দায়ী হচ্ছে বিএনপি, সবকিছুর জন্য দায়ী হচ্ছে তারেক রহমান, সবকিছুর জন্য দায়ী হচ্ছে মির্জা আব্বাস। মূল উদ্দেশ্যটা হচ্ছে যে আপনাকে বিএনপির বিরুদ্ধে একটা ঘৃণা তৈরি করতে হবে, এবং সেই ঘৃণা ঘৃণাটা তৈরি উৎপাদন করতে হবে। করার জন্য Right. কাজ করে That's যাচ্ছেন true. পিনাকি ভট্টাচার্য। That's তো এখন very true. আমি বলবো যে পিনাকি ভট্টাচার্য আমাদের সকলের ভালোবাসা পেয়েছেন। রিসেন্ট টাইমে এরকম ভালোবাসা কয়জন অ্যাক্টিভিস্টের ভাগ্যে জুটেছে যেটা পিনাকি ভট্টাচার্য পেয়েছেন। ইজ এ True. ব্রিলিয়ান্ট পার্সন। তার পলিটিক্যাল বয়ান তৈরি করার সক্ষমতা নিয়ে কোনো কোয়েশ্চেন নেই। তিনি জুলাই অভ্যুত্থানের আগে দিয়ে তিনি যে ধরনের কন্টেন্ট বানিয়ে হাসিনা সরকারকে দুর্বল করেছেন, মানুষের ভালোবাসা পেয়েছেন। আই স্যালিউট হিম ফর দ্যাট। বাট এখন তিনি এসে যে ধরনের ন্যারেটিভ বানাচ্ছেন, এখন তিনি এসে যে ধরনের বয়ান তৈরি করছেন, এখন তিনি এসে যে ধরনের পলিটিক্যাল একটা মানে এজেন্ডা নিয়ে কাজ করছেন, সেই এজেন্ডাটা মিলে যাচ্ছে ওই বাটপার ফরহাদ মজহারের সাথে, ওই এজেন্ডাটা মিলে যাচ্ছে ছোটনের সাথে, ওই এজেন্ডাটা মিলে যাচ্ছে ওই লোকদের সাথে যারা চাচ্ছে যে ডক্টর ইউনূসের সরকার 5 বছর দরকার। এখন আমি বলবো যে ডক্টর ইউনূসের সরকার 5 বছর কেন, আর 2 বছরে যদি ক্ষমতায় থাকে, নির্বাচন যদি পিছিয়ে দেয়, এই দেশের কপালে কিন্তু সর্বনাশ আপনি লিখে রাখেন, এবং একটা ভয়ঙ্কর পরিস্থিতির দিকে দেশ চলে যাবে। তো সেজন্য আমি মনে করি যে ওই ন্যারেটিভটা বাস্তবায়ন করার জন্য যেই কাজ করুক XYZ, সেটা পিনাকি ভট্টাচার্য হোক আর যেই হোক, তিনি কিন্তু দেশের পক্ষে, মানুষের আমাদেরকে পক্ষে কাজ একটা করছেন। জিনিস আমি আপনাকে বলতে চাই সাকিব, আপনি স্যালুট করলেন ইলিয়াসকে, আমিও ইলিয়াসকে স্যালুট করতে চাই একটি জায়গায়। হয়তো ভিডিওতে অনেক কিছু বলেছে, সেটি হচ্ছে যে সে কিন্তু একটা জায়গায় রিজিট এন্টি ভারত, অর্থাৎ ভারতের পক্ষে তুমি যে আসবে সেই আমার শত্রু। এই ধারণাকে আমি স্যালুট করি। তার কারণ আমাদের দেশের সমস্ত কিছু, যত কিছু ঘটছে, রাজনৈতিক দুর্দশা, দুর্বৃত্তায়ন, যত কিছু, সবকিছুর জন্য ভারত দায়ী, আনডাউটেডলি ভারত দায়ী। আপনি যদি এটাকে আইডেন্টিফাই না করতে পারেন, তাহলে বাংলাদেশের রাজনীতি জীবনেও পরিবর্তন হবে না, জীবনেও পরিবর্তন হবে না, একদম গ্যারান্টি। সুতরাং আমি ওই জায়গাতে আমি ইলিয়াসকে সেলিউট করি যে একদম ভারতের বিরুদ্ধে সে সাংঘাতিক ভাবে রিজিট। আমি মনে করি দেশপ্রেমিক ছাড়া, একজন দেশপ্রেমিক ছাড়া এভাবে রিজিট থাকাটা কোনো অবস্থাতেই সম্ভব না। এবং এই রিজিট এবং পিনাকি ভট্টাচার্যের ভারত বিরোধিতা এক জিনিস না, গ্যারান্টি দিলাম, এক জিনিস না। এটি আরেকটা বিষয়, এই যে শাহাদাত হোসেন নামে একজন লিখেছেন যে 5 বছর পর ইলেকশন চাই। তো এই যে শাহাদাত হোসেনের মতো যারা ডক্টর ইউনূসকে 5 বছর ক্ষমতায় রাখতে চাচ্ছেন, এটা তারা জেনে হোক, বুঝে হোক বা না বুঝে হোক, এটা যে কত বড় ভয়ঙ্কর, এই বিষয়টা কিন্তু জনগণকে আমাদেরকে বোঝাতে হবে। তো আমি আজকে সংক্ষেপে এই বিষয়টা নিয়ে দুটো কথা বলতে চাই, যে কেন 5 বছর পরে ইলেকশন হলে বা কেন ডক্টর ইউনূসকে আরো 5 বছর ক্ষমতায় রাখলে আমাদের দেশের যে 12টা বাজবে, এটা আমি একটু ব্যাখ্যা করি সংক্ষেপে দর্শকদের জন্য। একটা অগণতান্ত্রিক ভাবে একটা সরকার, আপনি বলতে পারেন যে হ্যাঁ, তাদের একটা অভ্যুত্থানের মাধ্যমে একটা সরকার, তাদের একটা ম্যান্ডেট আছে জনগণের, কিন্তু তারা কিন্তু ভোটের মাধ্যমে নির্বাচিত সরকার নয়। তো এখন একটা অগণতান্ত্রিক সরকার যখন ক্ষমতায় বসে থাকে, মানে অনির্বাচিত সরকার, মানে যারা জনগণের ভোটে আসেনি, সেটা ডক্টর ইউনূস হোক আর যেই হোক, তারা কিন্তু অনেকগুলো সমস্যা সমাধান করতে পারবে না। কিরকম সমস্যা? ধরেন এই যে তারা যে একটা বিনিয়োগের জন্য একটা সেমিনার করলো, আশিক চৌধুরী সেখানে একটা খুব বড় প্রেজেন্টেশন দিল। আপনি দেখেছেন যে কি ধরনের পিআর তারা করেছে, ওটাকে ফুলিয়ে ফাঁপিয়ে, যে ইংরেজিতে এত চমৎকার একটা প্রেজেন্টেশন আশিক চৌধুরী তিনি করলেন। কিন্তু কথা হচ্ছে যে কেন তাকে এই পিআর করতে হচ্ছে? এই পিআর তো করতে হাসিনার মতো ফ্যাসিস্ট স্বৈর শাসকরা সিআরআই এর মতো একটা এজেন্সি দিয়ে তারা এই ধরনের মানে প্রোপাগান্ডা করতো। এখন ডক্টর ইউনূসকে কেন ওই ধরনের প্রোপাগান্ডা করতে হচ্ছে? কারণ তিনি জানেন যে তিনি জনগণের ভোটে ক্ষমতায় বসেননি, অতএব তাকে যদি ক্ষমতাটাকে আরো প্রলং করতে হয়, তাহলে এই ধরনের স্ট্যান্ডবাজি তাকে করতে হবে। কি ধরনের স্ট্যান্ডবাজি? যে আশিক একটা এরকম আহ একটা সুন্দর একটা প্রেজেন্টেশন করলো, এটাকে আপনাকে ফুলিয়ে ফাঁপিয়ে সোশ্যাল মিডিয়াতে দেখাতে হবে। ডক্টর ইউনূসকে 5 বছর চাই, এরকম একটা আহ রব তুলতে হবে, হই হই রই রই একটা তুলতে হবে। সেটা কিন্তু তারা খুব চমৎকার ভাবে কিন্তু সোশ্যাল মিডিয়াতে এখন তুলছে ইদানিং। এখন এতে সমস্যাটা হচ্ছে এই জায়গায় যে তিনি যে বিনিয়োগ সম্মেলন করলেন, সেখানে মাত্র
3,100 কোটি টাকা বিনিয়োগ করার একটা প্রতিশ্রুতি এসেছে। আপনি চিন্তা করেন, এটা কোনো অ্যামাউন্ট? বাংলাদেশের মতো একটা বাজারে 3,100 কোটি টাকার বিনিয়োগের প্রতিশ্রুতি এসেছে। তারপরেও দেখেন না, ওইখান থেকে প্রতিশ্রুতির কয়টা বাস্তবায়ন হবে, কয়জন বিনিয়োগ করবে? কেউ করবে না। কারণ জনগণের সরকার যতক্ষণ পর্যন্ত না আসবে, জনগণের ভোটে নির্বাচিত সরকার, কোনো বিদেশি রাষ্ট্র কিন্তু বিনিয়োগ করতে আগ্রহী হবে না। এটাই বাস্তবতা। এখন আপনি বলতে পারেন যে আচ্ছা, ডক্টর ইউনূস আসার পরে তো আমাদের জিনিসপত্রের দাম কমেছে, নিত্য পণ্যের দাম অনেক কমেছে, তাহলে এই জন্য 5 বছর দরকার। তাদেরকেও বলতে চাই যে জিনিসপত্রের দাম যতটুকু কমেছিল, আপনি এখন বাজারে যান, এখন কোনো সবজির দাম কিন্তু 70 টাকার নিচে না। প্রত্যেকটি জিনিসপত্রের দাম কিন্তু বাড়ছে, আরো বাড়বে আগামী দিনগুলোতে। এবং আপনি দেখেছেন, তারা প্রথমে যখন ক্ষমতায় বসলো ডক্টর ইউনূসের সরকার, তারা বলেছিল যে আমরা হাসিনার মতো টাকা ছাপাবো না। তারা কিন্তু টাকা ছাপাতে বাধ্য হয়েছে। তো এই যে টাকা ছাপাচ্ছে, যখন যখন আপনি অতিরিক্ত টাকা ছাপাবেন, তখন কিন্তু এটা ইনফ্লেশন, এটা কিন্তু হবেই। যেটা হচ্ছে, যেটার ইম্প্যাক্ট আপনি এখন পাচ্ছেন। তো এখন কথা হচ্ছে, আপনি যদি আরো দীর্ঘমেয়াদে এই সরকারটাকে ক্ষমতায় রাখতে চান, তাহলে কিন্তু আপনি বিদেশি বিনিয়োগ যেভাবে বাধাগ্রস্ত হবে, জিনিসপত্রের দামও কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকবে। এবং বিদেশি যে রাষ্ট্রগুলো রয়েছেন, তাদের সাথে কিন্তু আমাদের সম্পর্কটা উন্নয়নের ক্ষেত্রে এটা বাধা হবে। কারণ বিদেশি রাষ্ট্রগুলো কিন্তু অলওয়েজ চায় যে একটা স্টেবল একটা সরকার থাকুক, যাদের একটা মানে স্টেবিলিটি থাকবে। এখন তো তারা জানে না যে এই সরকার কয় বছর ক্ষমতা থাকবে, 1 বছর, 2 বছর, না 5 বছর, অন্য। তো তারা কেন এই সরকারের সাথে বন্ধুত্ব স্থাপন করতে যাবে? তো সে কারণেই কিন্তু তারা বারে বার বলছে যে আমরা একটা গণতান্ত্রিকভাবে নির্বাচিত একটা সরকার চাই, যারা অন্তত 5 বছরের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসবে। তো এই জন্যই কিন্তু আসলে একটা জনগণের ভোটে, জনগণের দ্বারা নির্বাচিত একটি সরকার প্রয়োজন। তাই যারা জেনে বা বুঝে বা না বুঝে ওই বলছেন যে আমাদের ডক্টর ইউনূসকে দরকার বা তার মতো একটা ক্যারিসমেটিক লিডার দরকার, তারা আসলে বোকার স্বর্গে বাস করছেন। কারণ ডক্টর ইউনূস যদি এতই ক্যারিসমেটিক হতেন, এতই তিনি যদি রাজনৈতিক মানে হিসাব নিকাশ বুঝতেন, তাহলে তো তিনি আজ থেকে ওই যে ফখরুদ্দিন মইনুদ্দিনের আমলে তিনি একটা রাজনৈতিক দল করতে চেয়েছিলেন। ওই দল করতে গিয়ে তো তিনি তার ওই প্রকল্প মাঠে মারা খেয়েছিল। 2 সপ্তাহ পরেই তাকে বুঝতে হয়েছে যে না, আমি দল করে কিছু করতে পারবো না, তাকে সরে যেতে হয়েছিল। এখন তিনি আবার একটা সেকেন্ড ইনিংস করার চেষ্টা করছেন এই ছাত্রদের দলকে দিয়ে, এনসিপি কে দিয়ে। এটাও কিন্তু ইতিমধ্যে মাঠে মারা খেয়েছে। আপনি দেখেছেন যে এনসিপির প্রতি মানুষের মনের মধ্যে একটা বিরক্তির উদ্রেক হয়েছে। অর্থাৎ তিনি কিন্তু জানেন যে তার রাজনৈতিক ক্যারিয়ার কিন্তু কিছুই হবে না। তিনি যেটা এর আগেও করতে চেয়েছেন, ব্যর্থ হয়েছেন, এখনো করতে যাচ্ছেন, এখনো ছাত্রদের দলকে দিয়ে। এটাও কিন্তু অলরেডি জনগণের কাছে এই ছাত্রদের দলটা একটা ঘৃণিত দলে পরিণত হয়েছে নানা কারণে। আবার যারা বলছে ডক্টর ইউনূসের অনেক বড় একটা ক্যারিশমা আছে, তিনি খুব ক্যারিশমেটিক একটা লিডার, তো তাদেরকে আমি উইথ ডিউ রেসপেক্ট প্রশ্ন করতে চাই, কি এমন ক্যারিশমা তার আছে? তিনি যে কাতারে গেলেন, কাতারে গিয়ে তিনি কি কাতারের আমিরের সাথে দেখা করতে পেরেছেন? পারেন নাই। লাস্টে কি করতে হয়েছে? কাতারের আমিরের মায়ের সাথে তাকে সাক্ষাৎ করে লোকজনকে দেখাইতে হয়েছে যে দেখো, আমি গেছি, আমার সাথে কাতারের আমিরের মা দেখা করেছে। তো আজকে ডক্টর ইউনূসের অবস্থা ওই জায়গায় চলে গিয়েছে। আপনি চিন্তা করেন যে তিনি কাতারের মতো একটা দেশে গিয়ে কাতারের আমিরের সাক্ষাৎ পান নাই, তাকে বাধ্য হয়ে ওই কাতারের আমিরের মায়ের সাথে একটা লোক দেখানো আয়োজন করতে হয়। অর্থাৎ তার অবস্থা এখন ওই হাসিনার মতো হয়ে গেছে। হাসিনা যেমন একটা ওই বাইডেনের সাথে সেলফি তুলে অনেক কিছু প্রচার করতো, ডক্টর ইউনূসকে এখন বিভিন্ন দেশের বাইরে গিয়ে গিয়ে দেখাতে হচ্ছে যে আমার সাথে ইন্টারন্যাশনাল গ্রুপের একটা ভালো কানেকশন আছে, তারা আমাকে সমর্থন করে, অতএব তোমরা আমাকে 5 বছর রাখো। এই নেগেটিভ তিনি করার চেষ্টা করছেন, বা তাকে ঘিরে যে লোকগুলো স্বার্থান্বেষী গ্রুপটা আছে তারা করার চেষ্টা করছে। কারণ তারা জানে যে ডক্টর ইউনূসকে 5 বছর রাখতে পারলে তাদের ধান্দা কিন্তু খুব ভালো মতোই চলবে, যেটা গত 8 মাস ধরে চলছে। নানা ধরনের দুর্নীতির খবর তো ইতিমধ্যে আসতেছে যে কারা এই ডক্টর ইউনূসকে ক্ষমতায় রেখে শত শত কোটি টাকা বানাচ্ছে। তো তারা চাচ্ছে যে আরো দীর্ঘমেয়াদে তিনি থাকবে, আরো দীর্ঘমেয়াদে তারা পয়সা বানাবে। আর ডক্টর ইউনূসও দেখতে পাচ্ছেন যে তারও তো মানে মোটামুটি ভালোই তো ক্ষমতায় আসা বছর পরে, তো তারও তো মানে অনেক ধরনের সুযোগ সুবিধা তিনি পেয়েছেন। তার বিরুদ্ধে যতগুলো মামলা ছিল সব মামলা ভ্যানিশ হয়ে গেল। তার গ্রামীণকে তিনি করমুক্ত সুবিধা দিয়ে দিলেন 5 বছরের জন্য। তিনি একটা বিশ্ববিদ্যালয়ের লাইসেন্স বাগিয়ে নিলেন। অর্থাৎ তার ব্যক্তিগত যে সুযোগ সুবিধাগুলো ক্ষমতায় বসে নেওয়ার, তিনি তো নিয়েছেন। আর সবচেয়ে বড় মজার বিষয় হচ্ছে যে তিনি তো একটা ওই যে আমরা বলি যে এনজিও গ্রাম সরকার, এনজিও গ্রামীণের লোকজন, তার ভাই ব্রাদার যারা পরিচিত লোকজন আছে, যাদের কোনো যোগ্যতাই নেই, অথর্ব লোকজন, তাদেরকে তিনি বসিয়ে রেখেছেন ক্যাবিনেটে। যাদেরকে তিনি চিনেন, জানেন, যাদের সাথে তিনি চলেছেন, তাদেরকে দিয়ে তিনি একটা যেমন খুশি তেমন একটা ক্যাবিনেট বানিয়েছেন। অর্থাৎ আত্মীয়করণ। আমরা যে শেখ হাসিনাকে এত গালাগালি করতাম আগে, কেন? যে শেখ হাসিনা তিনি ওই তার গোপালগঞ্জের লোক ছাড়া কিছু বুঝতেন না, তিনি গোপালগঞ্জের মানুষজন দিয়ে তিনি তার ক্যাবিনেট সাজিয়ে ফেলতেন। ডক্টর ইউনূসের সাথে হাসিনার পার্থক্য কোথায়? ডক্টর ইউনূস একই কাজ করেছেন। তিনি গ্রামীণের লোকজন, তিনি চট্টগ্রামের লোকজন দিয়ে তিনি ভরিয়ে ফেলেছেন তার ক্যাবিনেট। অতএব আত্মীয়করণের যদি আপনি কম্পিটিশন করেন যে হাসিনা বেশি করতো নাকি ইউনূস করতো, আপনি দেখবেন ডক্টর ইউনূস বেশি করেছে। তো সেজন্য আমরা মনে করি কি, আসলে আমাদের সবচেয়ে বড় সমস্যা কি, আমরা কাউকে যখন মানে মাথায় তুলে নাচি, আমরা মাথায় তুলে নাচতেও আমরা যেমন দ্বিধা করি না, আবার তাকে আমরা 2 দিন পরে ছুঁড়ে ফেলতেও দ্বিধা করি না। তো এখন ডক্টর ইউনূসকে নিয়ে আমাদেরকে এটাই বুঝতে হবে যে তাকে আমরা যারা 5 বছর দরকার বা তাকে নিয়ে এত মাথায় তুলে নাচতেছি,
তারা আর কয়েকটা সময় অপেক্ষা করি, 6 মাস 7 মাস অপেক্ষা করি, যখন দেখবো যে দেশের অবস্থা কোন দিকে যায়, যখন দেখবো যে মানে অর্থনীতির অবস্থা কত মানে নাজুক অবস্থায় পরিণত হয়, তখন কিন্তু আমরা নিজেরাই বলবো যে ভাই ছেড়ে দে মাকেন দে মাছি, আমরা বাঁচি ভাই, আমাদের বাঁচাও তুমি। এই ডক্টর ইউনূসের তখন খেদাও আন্দোলন শুরু হবে। কিন্তু আমার কথা হচ্ছে, একটা নোবেল লরিয়েট, তাকে খেদাওয়ের জন্য আন্দোলন করাটা এটা কিন্তু কোনো ভালো দৃষ্টান্ত বহন করবে না। ডক্টর ইউনূসের জন্য এটা ভালো কিছু বহন করবে না। তো আমি ডক্টর ইউনূসকে পরামর্শ দিব যে আপনি মান থাকতে আপনি বিদায়ী হন। আপনার বিরুদ্ধে রাজপথে আন্দোলন হোক, আপনাকে মানে রাজপথে আন্দোলন করে সরাতে হোক, এই দৃশ্য আমি দেখতে চাই না। কারণ আপনার প্রতি আমাদের যথেষ্ট শ্রদ্ধা আছে, সম্মান আছে, ভালোবাসা আছে। আপনি ভালোবাসাটা নিয়েই বিদায় হন। আর যারা ওই ফরহাদ মজার বা ফরহাদ মজারের স্ত্রী, যাকে আপনি উপদেষ্টা বানিয়েছেন, এই ধরনের গ্রুপগুলো বা এই ধরনের গ্রুপের যারা অনলাইন অ্যাক্টিভিস্ট, তারা যে আপনাকে ক্ষমতায় রেখে ধান্দা করতে চাচ্ছে, এই ধান্দাবাজগুলি থেকে আপনি দূরে থাকেন। কারণ এই ধান্দাবাজগুলি আলটিমেটলি কিন্তু আপনাকে সামনে রেখে নিজেদের ধান্দা বাগিয়ে নিচ্ছে। অর্থাৎ মান ইজ্জত যা যাওয়ার আপনার যাবে, এদের কিন্তু কিছুই হবে না তেমন। মানুষ কিন্তু আপনাকেই দেখবে যে ডক্টর ইউনূসের সরকারটা ব্যর্থ হয়েছে। তারা কিন্তু বলবে না যে ডক্টর ইউনূসকে সামনে রেখে মাঝখান দিয়ে কাঁঠাল ভাঙ্গা খাইছে হচ্ছে গে এই ফরহাদ মজার গং। তারা কিন্তু তা বলবে না। মান সম্মানটা কিন্তু যাবে ডক্টর ইউনূসেরই, মান সম্মান কিন্তু ফরহাদ মজারের যাবে না, ফরহাদ মজারের বউয়ের যাবে না। কিন্তু কাঁঠাল ভাঙ্গা কিন্তু খাবে ফরহাদ মজার, ছোটন এবং ওই গ্রুপটা, বা ওই অনলাইনে যারা প্রোপাগান্ডা চালাচ্ছে ডক্টর ইউনূসের পক্ষে। হুম, তো সেজন্য হুম। আমি বলবো যে ডক্টর ইউনূসকে খুব সাবধান থাকতে হবে, যে জনগণের ভালোবাসাটা যেভাবে পেয়েছেন, ভালোবাসাটা ভাবে হারিয়েন না। এই একই অ্যাডভাইস আমি আমাদের শ্রদ্ধেয় পিনাকি ভট্টাচার্যকেও দিতে চাই, যে দাদা আপনি তো মানুষের ভালোবাসা কম পান নাই, অনেক ভালোবাসা পেয়েছেন জীবনে। কিন্তু এখন হুম, এই ভালোবাসাটাকে কেন্দ্র করে আপনি যদি মনে করেন যে আমি যা ইচ্ছা তাই বলবো, আমি বিএনপির মতো একটা জনপ্রিয় রাজনৈতিক দলকে আমি তুচ্ছ-তাচ্ছিল্য করব, কথায় কথায় খোঁটা দিব, মির্জা আব্বাসকে গালাগালি করব, তারপরে আমি বিএনপি কে বলবো টেম্পু স্ট্যান্ডের চাঁদাবাজ, এই সেই যত ধরনের বাজে কথা আছে বিএনপি কে বলবো, এইভাবে যদি আপনি করতে থাকেন, আপনি কিন্তু ভাববেন না যে মানে আপনার এই জনপ্রিয়তাটা এইভাবেই বজায় থাকবে। মানে কথা হচ্ছে যে জনপ্রিয়তা পেয়েছেন যেভাবে, জনপ্রিয়তা হারাতেও কিন্তু সময় লাগবে না। অতীতে আমরা এরকম অনেক দৃষ্টান্ত দেখেছি। কত মানুষ আসলো গেল জনপ্রিয়তায়, অনেক শীর্ষ জনপ্রিয়তা ছিল, কিন্তু দেখা গেল যে পরবর্তীতে কিন্তু তারা সেই জনপ্রিয়তার আসনটি কিন্তু ধরে রাখতে পারেনি। আপনি দেখেন না, অনলাইনে আপনি আমাদের সবার আগে কে এসেছিল? মুফাসসিল ইসলাম এসেছিল, তাই না? হুম, হুম, সেই হুম, মুফাসসিল ইসলাম কই আজকে? সেই মুফাসসিল ইসলামের কোনো বেল আছে? নাই। তো এটা হচ্ছে কথা, যে আপনি জনপ্রিয়তা পেয়েছেন, এটা আপনি জনপ্রিয়তাটাকে ধরে রাখুন, আপনি জনগণকে ভালো কথা বলুন এবং হুম। মিসগাইড করবেন না। এটাই ওনার প্রতি আমার আহ্বান। অনেক ধন্যবাদ দর্শক। একজন সাকিব, একজন দর্শক একটা মন্তব্য করেছে, আমি এই মন্তব্যটার একটা জবাব দিতে চাই। ইলিয়াস আগে খারাপ ছিল কারণ জ্যাকব মিল্টনের সাথে ঝামেলা ছিল, আর এখন জামাতের বিরুদ্ধে কথা বলায় ইলিয়াস ভালো হয়ে গেছে, তাই না? না দর্শক, এটা আপনার এই প্রশ্নটি ঠিক না। আপনার এই প্রশ্নটি ঠিক না এই জন্যেই, ইলিয়াসকে আমরা খারাপ বলার প্রশ্ন নাই, তাই না? ইলিয়াস যদি বিতর্কিত কোনো কাজ করত, খারাপ কোনো কাজ করতো, আমরা সমালোচনা করব। আমাদেরকে ইলিয়াস সমালোচনা করবে আমরা যদি কোনো খারাপ কাজ করি। কিন্তু এর সাথে জ্যাকব মিল্টনের কোনো ইয়ে নেই। জ্যাকব মিল্টনের সাথে আমাদের সম্পর্ক আগে ভালো ছিল, এখনো ভালো আছে, ভবিষ্যতেও ভালো থাকবে। এই জ্যাকব মিল্টনের সাথে আমার 30 বছরের সম্পর্ক, ঠিক আছে? সো তার সাথেও ভালো থাকবে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। তো এই ধরনের প্রশ্ন করার কোনো অর্থ নেই। আমরা মনে করি ইলিয়াস সঠিক কাজটি করেছে। তার কারণ কেউ যদি বিএনপি করেন, বিএনপির মানসিকতা যদি আপনাদের মধ্যে থাকে, বিএনপির ভুলগুলো ধরিয়ে দেওয়াটা আমি মনে করি এটি হচ্ছে সব থেকে মানে ভালো কাজ, ঠিক আছে? এখন আমরা কি বিএনপি সমালোচনা করেছি না? অনেক সমালোচনা করেছি, ঠিক আছে? কিন্তু বিএনপির ভালো কাজগুলো কি আমরা ভালো বলবো না? বলবো। তো এখন আমরা সবাই জানি জামাতে ইসলামের প্রতি ইলিয়াসের একটি বিশেষ ফ্যাসিনেশন আছে। এই ফ্যাসিনেশন থাকার পরও সে যে জামাতকে সমালোচনা করেছে, এর জন্য আমরা তাকে ধন্যবাদ জানাতে চাই। এবং এটা অনেকেই করতে পারে না, এবং এটা করতে গেলে যে গুর্দা লাগে, এই গুর্দাটা ইলিয়াসের আছে। যেমন ধরুন, আমি একটা উদাহরণ দিই সাকিব আপনাকে। আমরা এই ভদ্রলোককে চিনি, আপনিও চেনেন, আমিও চিনি। এই ভদ্রলোক একটা স্টেটমেন্ট দিয়েছে, সাংবাদিক ইলিয়াস কেন জামাতকে যুদ্ধাপরাধীদের বানাচ্ছে। আচ্ছা সাকিব, আপনি এই ভিডিওতে সাকিবের এই যে ডক্টর, নাম কি আমি জানি না, এনার নাম হচ্ছে
আপনি জানেন এই ভদ্রলোককে। হ্যাঁ, তো একে আমি বলি হচ্ছে ছুপা জামাতি। ও নিজেকে পরিচয় দেয় উনি বিএনপির লোক, বিএনপির নেতা সমর্থক, কিন্তু ডক্টর ফয়েজ নাকি নাম ওনার, হ্যাঁ ডক্টর ফয়জুল্লাহ মনে হয় না? ফয়জুল্লাহ, এবং উনি কিন্তু ওই মুখোশ পরে থাকে হচ্ছে বিএনপির, কিন্তু আদতে উনি জামাতের লোক। এখন আমার কাছে মনে হয় না যে ইলিয়াসের এই ভিডিও দেখে কোথাও মনে হয়নি ইলিয়াস এটাকে প্রমাণ করতে চেয়েছে যে জামাত একটা যুদ্ধাপরাধী দল। আর এখানে প্রমাণ করার কি আছে? এটা তো অলরেডি প্রমাণিত যে জামাত একটি মানে যুদ্ধের পক্ষে ছিল না। জামাতে ইসলাম যুদ্ধের বিরোধী, অর্থাৎ স্বাধীনতার বিরুদ্ধে ছিলেন জামাত। এটা তো প্রমাণ করা লাগে না, এটা তো সত্য কথা। তো এই হচ্ছে, এর ব্যাপারে কিছু বলবেন নাকি আপনি? এখন এই যে ডক্টর ফয়জুল, এই নামের আগে ডক্টরেট লাগাইছে, এই লোক আহ, থাকে কই? এই লোক তো থাকে হচ্ছে আপনার ওই যে তুরস্কে, তাই না? তুরস্কে থাকে, তুরস্কে থাকে তুরস্ক। এবং সে অনলাইন টক শোতে এসে নিজেকে খুব পণ্ডিত জাহির করে। কিন্তু আপনি তার পাণ্ডিত্য দেখবেন, তার পাণ্ডিত্যটা হচ্ছে জামায়াতের নেগেটিভ স্থাপন করার ক্ষেত্রেই আজীবন তিনি কাজে লাগিয়েছেন, এখনো 100%। লাগাচ্ছেন। কিন্তু আমার কথা হচ্ছে, আপনি অন্ধ জামায়াতের আনুগত্য কেন করবেন? এটা হচ্ছে প্রশ্ন। অন্ধভাবে তো কারো আনুগত্য করা দরকার নেই। ডক্টর ফয়জুল হক তিনি যেটা করছেন, তিনি অন্ধভাবে জামাতের আনুগত্য করছেন, অ্যাজ ইফ মানে উনি জামাত ইসলামের অনেক বড় কিছু হয়ে গেছেন। এখন আজকে কয়েকটা সত্য কথা বলতে চাই দর্শকদেরকে। আমি বেড়ে উঠেছিলাম খিলগাঁও বাসাবো এলাকাতে। জামায়াত ইসলামের যে মগবাজারের যে অফিসটা, বা মগবাজারে জামাতের যেসব নেতা কর্মীরা থাকতেন বা থাকেন, এদের সাথে আমার একটা আত্মিক সম্পর্ক ছিল। আমার একেবারে ক্লাস 1 থেকে শুরু করে আপ টু আমার এসএসসি পর্যন্ত আমাকে যিনি পড়াতেন, আমার হাউস টিউটর যিনি ছিলেন, তিনি জামায়াতের একজন কেন্দ্রীয় নেতা ছিলেন। এবং আমি জামায়াতে ইসলামের ওই যে কিশোর কণ্ঠ নামে একটা পত্রিকা ছিল, ওই পত্রিকার ইয়ারলি একটা অনুষ্ঠান হতো, সেখানে আমি যেতাম। জামায়াতের অনেক নেতার সাথে আমার ওভাবে যোগাযোগ ছিল, মতিউর রহমান নিজামী থেকে শুরু করে মীর কাসেম আলী, তাদের সাথে কিন্তু আমার কথাবার্তা হতো। এবং তাদের কাছ থেকে আমি অনেক স্নেহ ভালোবাসা পেয়েছি, অস্বীকার করছি না। এবং মগবাজার এলাকাতে গেলেও আপনি ওই কাদের মোল্লা থেকে শুরু করে সকলের সাথে আমার পরিচয় ছিল। সাংবাদিকতা যখন শুরু করলাম, কথাবার্তা হতো, মীর কাসেম আলীর সাথে অনেক কথাবার্তা হয়েছে। তো এখন আমি কিন্তু কখনোই তাদেরকে যখন ওই 71 নিয়ে কথা বলতাম, তারা কিন্তু কখনো ডিনাই করে নাই যে আমরা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিলাম না। তারা স্বীকার করতেন যে হ্যাঁ, আমরা তো ওই সময় আমাদের অবস্থানটা ছিল পাকিস্তানের পক্ষে, তোমাদের অবস্থানটা ছিল পাকিস্তানের বিরুদ্ধে। আমরা হেরে গেছি, কিন্তু তাই বলে স্বাধীন বাংলাদেশে আমাদেরকে যে এখন আমাদের সন্তানদেরকে যে রাজাকার বলা হচ্ছে, আমাদের সন্তানদেরকেও যে আমাদের মতো যুদ্ধাপরাধী বলা হচ্ছে, এটা কি তুমি সমর্থন করো? আমি তখন বলতাম যে না, এটাকে সমর্থন করি না। আপনারা যুদ্ধাপরাধী ছিলেন, কিন্তু আপনাদের সন্তানদেরকে যেন আমরা ওই যুদ্ধাপরাধী হিসেবে লেবেল না করি। তাদের পক্ষে আমি তখন কথা বলেছি। আবার আপনি দেখেন মীর কাসেম আলীর মতো একজন ব্যক্তি, যিনি দিগন্ত টেলিভিশন করেছেন, যিনি ইসলামী হাসপাতাল করেছেন, কত জনকল্যাণমূলক কাজ করেছেন, এত ভালো একজন ব্যবসায়ী ছিলেন, যিনি কখনো অন্যায়ের সাথে আপোষ করেননি। আপনি দেখেন এই জামাত ইসলামের মতিউর রহমান নিজামী, আলী হাসান মুজাহিদ, তারা যখন মন্ত্রী ছিলেন, তারা একটা টাকা দুর্নীতি করেননি। তো জামাতের ভালো গুণ নিয়ে কি আমরা কথা বলিনি? বলেছি, আবারও বলবো। কিন্তু কথা হচ্ছে কি, ওই যে নেতাগুলো যাদেরকে জামাত হারিয়েছে, তারা একনলেজ করতেন আমাদের সাথে যখন কথা হতো যে হ্যাঁ, আমরা 71 সালে আমাদের ভূমিকাটা ঠিক ছিল না, যদিও পাবলিকলি তারা করতেন না। এখন আপনি দেখেন জামাতের যারা নেতা, এই মিস্টার মাসুদের কথা বলেন, বা শফিক, ডক্টর শফিকের কথা বলেন, বা মিস্টার তাহেরের কথা বলেন, এদের সাথে কিন্তু আপনি কোনো অবস্থাতেই আলী হাসান মুজাহিদ, মতিউর রহমান নিজামী এদেরকে মেলাতে পারবেন না। না। কারণ তারা নির্লোভ ব্যক্তি ছিল। তারা কখনো ওই বসুন্ধরার টাকা খাবে, ভূমিদস্যুর টাকা খাবে আপনি বলতে পারবেন না। মীর কাসেম আলী তো এমনিই ব্যবসায়ী হিসেবে বড়লোক ছিলেন, তার তো দরকার নাই বসুন্ধরা গ্রুপের পাচাটা, তাই না? দরকার ছিল না। আর এখন দেখেন, এখন জামাত ইসলামের যারা নেতা, এরা বসুন্ধরা গ্রুপের টাকা খায়। এরা যত ধরনের 2 নম্বরই, এরা সন্তোষের মতো লোককে তারা প্রমোট করে। এরা ভারতের পাচারতেও দ্বিধা করে না। তো এখন আপনি আগের জামাতের সাথে যদি এই জামাতকে তুলনা করেন, হ্যাঁ, আগের জামাত ইসলামী বলতে আমি বুঝাচ্ছি ওই মতিউর রহমান নিজামী বা আলী হাসান মুজাহিদ, তাদের যে জামাতটা ছিল, তারা যথেষ্ট নির্লোভ ছিল। আমি ব্যক্তিগতভাবে তাদের সাথে চলাফেরা করেছি, এই জন্য আমি এই সার্টিফিকেটটা তাদেরকে দিতে পারি যে তারা নির্লোভ ব্যক্তি ছিলেন। তারা দেশকে ভালোবাসতেন। হ্যাঁ, 71 সালে তাদের একটা সমালোচিত ভূমিকা ছিল, এবং তারা ওইটা নিয়ে কখনো গৌরব বোধ করেননি। এবং যখনই 71-এর প্রসঙ্গ আমরা আনতাম, তারা কিন্তু খুব হেজিটেট ফিল করতেন এই বিষয় নিয়ে কথা বলতে গেলে। তাদের মধ্যে একটা, আমি দেখতাম, একটা অপরাধ বোধ কাজ করতো। কিন্তু আপনি এখনকার জামাতের নেতাগুলিকে দেখুন, তারা বসুন্ধরার টাকা খাচ্ছে, তারা বসুন্ধরার মিডিয়া হাউস পরিদর্শন করছে, তারা বসুন্ধরার কালের কণ্ঠের জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছে। তাদের মধ্যে এটা নিয়ে কোনো অনুশোচনা নেই। অর্থাৎ ওই যে আগের জামাতের যে একটা নীতি বা আদর্শ ছিল,
ওই আদর্শ বা নীতি কিন্তু এখন বর্তমানের এই নেতৃত্বের মধ্যে নেই। এবং সেই জায়গাটাতেই কিন্তু ইলিয়াস হোসেনের খারাপ লেগেছে, কারণ ইলিয়াস হোসেন তো জামাতকে মনে প্রাণে তিনি ধারণ করেন, তাদের পক্ষেই তো তিনি বয়ান এস্টাবলিশ করেছেন, এবং তার অধিকাংশ সাপোর্টার জামায়াতের তিনি জানেন। তারপরে কিন্তু তিনি ঝুঁকিটা নিয়েছেন, জামাতের বিরুদ্ধে কথা বলার ঝুঁকি তিনি না না, নিয়েছেন, এখানে এখানে কারণ একটু তিনি কথা বলি, দেখেছেন। আপনি একটু পজ হুম। করি আপনাকে। আমার কাছে একটু অবাক লাগছে ইলিয়াস হোসেন যে ভিডিও করেছে, ওখানে যে মন্তব্য যদি আপনি পড়েন, কেউ কিন্তু ইলিয়াসকে গালি দেয়নি, কেউ না। 99% হচ্ছে জামাতের সমর্থক। তারা 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 স্বীকারও করছে গালি দেয়নি। কেন? তারা তারা ফিল করছে যে হ্যাঁ, জামাত ভুল করছে। সাকিব, আপনি বুকে হাত দিয়ে বলুন তো, এই শেখ হাসিনা বিরোধী আন্দোলনে তাদের সমস্ত অফিস তালাবন্ধ ছিল, তালা খোলার জন্য এই অনলাইনে আমরা সবচেয়ে বেশি কথা বলেছি। তাদের বিরুদ্ধে যখনই হামলা হয়েছে সব থেকে বেশি আমরা কথা বলেছি। দর্শক, আপনারা যদি বিশ্বাস না করেন, পিছনে যান, দেখুন ইউটিউবে। আমরা মানে অনলাইন কাঁপিয়েছি, কাঁপিয়েছি তো, যেরকম সাকিব বলেছেন আপনি। আমরা বলিনি? বলেছি তো, সাংঘাতিক। কিন্তু তারপরও দেখছি বাস্তবতাটা কি। ইলিয়াস যেটা শুধু বলেছেন, তাই না, আপনি দেখেন, আমি তিনি মাওলানা দেলোয়ার হোসেন সাইদী, তিনি একটা অডিও কথোপকথন আমি কিন্তু প্রথম ফাঁস করেছিলাম, যেটা প্রচন্ড হ্যাঁ, ভাইরাল হয়েছে। যেই হুম, অডিও কথোপকথনে কিন্তু দেলোয়ার হোসেন সাইদী যে একটা কত মহান একজন মানুষ ছিলেন, তার সন্তানের সাথে তার যে কথোপকথন, পিতা পুত্রের যে কথোপকথন, এর মাধ্যমে কিন্তু একটা দেলোয়ার হোসেন সাইদী সম্পর্কে আপনার মনে একটা ভালো ধারণার সৃষ্টি হবে। ওই অডিও আমরা প্রচার করেছি। আমাদের যদি করছি জামায়াতের প্রতি বা জামাতের লোকদের প্রতি বিদ্বেষ থাকতো, তাহলে কি অডিওটা আমি প্রচার করতাম? করতাম না। জীবনে যে কারণ এই অডিওর জীবনে মাধ্যমে জামাতের প্রতি মানুষের ভালোবাসা বাড়বে, জামাতের নেতাদের প্রতি মানুষের ভালোবাসা বাড়বে। বাট আমি ওটা কেয়ার করি না। আমি মনে করেছি যেটা সত্য, দেলোয়ার হোসেন সাইদীর যে মাহাত্ম্য ওই অডিওর মধ্যে উঠে এসেছে, এটা আমরা প্রচার করি, জনগণকে জানাই। আমরা হুম, জানিয়েছি, যে হুম, যেটা ভালো করবে সেটা বলতে তো কোনো দ্বিধা নেই। এখন দেখা গেল আপনার কখনো কখনো আপনার বয়ানটা জামাতের পক্ষে যাচ্ছে বলে আপনি জামাতের চাকর হয়ে গেলেন, গোলাম হয়ে গেলেন। আবার কখনো আপনার বয়ানটা বিএনপির পক্ষে গেল, আপনাকে বিএনপির গোলাম বানিয়ে দিল, যেটা আমাদের ক্ষেত্রে এখন করা হচ্ছে, যে আমরা নাকি হুম, বিএনপির থেকে টাকা খেয়েছি। তো এখন হুম, হুম, মানুষ হুম, এভাবে বলবেই, কিন্তু আরেকটা কথা হচ্ছে, আপনি যদি নির্মোহ দৃষ্টিতে কিছু দেখেন, নির্মোহ দৃষ্টিতে পর্যবেক্ষণ করেন, তাহলে কিন্তু আপনি আর কাউকে ওই দালাল ট্যাগটা লাগাবেন না। তো আমি মনে করি আমাদের অধিকাংশ দর্শক হচ্ছে সচেতন দর্শক, তারা হুম, জানেন যে আমরা কারো কাছে নিজেদের মাথা বিক্রি করে দেইনি। আর যারা হুম, মনে করেন ওই দলীয় দল দাস, দলীয় হুম, লেজুর ভিত্তি করে, তারাই তাদের চোখেই কখনো কখনো আপনাকে বিএনপির দালাল মনে হবে, কখনো আমাকে বিএনপির দালাল মনে হবে, কখনো আমাকে জামাতের দালাল মনে হবে। কিন্তু দ্য ফ্যাক্ট ইজ, নাগরিক টিভি সময় নাগরিকের পক্ষেই কথা বলেছে, জনগণের exact। পক্ষেই কথা বলেছে, এবং ওইটাই আমরা বলে যাব। এখন এতে কে কি ট্যাগ মারলো, উই ডোন্ট কেয়ার। অনেক ধন্যবাদ দর্শক। সাকিব, আমি একটু ছোট্ট করে, আপনি বলতে চাচ্ছিলেন, আমি এই কথাটা একটু বলতে চাই যে এই যে আসিফ মাহমুদ সম্পর্কে যে কথাবার্তা উঠলো, দুর্নীতির উঠলো, এ ব্যাপারে আপনি যদি একটু ছোট করে আপনার যদি মন্তব্যটা একটু করেন আর কি। হ্যাঁ, দুঃখিত, কোন বিষয়? এই আমাদের যে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া, হ্যাঁ, এই তার বিষয়ে যে বিতর্ক তৈরি হলো, সে ক্ষমা চাইলো। এখন প্রশ্ন হচ্ছে যে এই ক্ষমা চাওয়াটাই কি মানে এনাফ কিনা? তার কারণ আহ, হয়তো এটা ধরা পড়েছে বলেই ক্ষমা চেয়েছে, এবং অনেকে বলছে যে আরো অনেক কিছু আছে, অনেক স্ক্যান্ডাল আছে, অনেক কিছু আছে, এবং যাদেরকে মানে যারা তার মন্ত্রণালয় থেকে পদত্যাগ করেছে, তার যে ব্যক্তিগত সহকারী বলছে যে আমি নিজে আমি 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 রিজাইন দিয়েছি, আমাকে বের করে দেওয়া হয়নি। এখন তার বিরুদ্ধে কোন রকম ব্যবস্থা নেওয়া হলো না, তদন্ত করা হলো না, এই প্রশ্নগুলো আসছে। এখন আপনি এই ব্যাপারে কি বলবেন? এই বিষয়টাকে আমি একটু অন্যভাবে ব্যাখ্যা করতে চাই। আপনি দেখেন যে 1971 সালে মহান মুক্তিযুদ্ধের সময় আপনি দেখেছেন যে কাদের সিদ্দিকী কত বীরোচিত ভূমিকা রেখেছিল। কাদের সিদ্দিকী একটা বীর মুক্তিযোদ্ধা ছিল, এটা তো কেউ অস্বীকার করতে পারবো না। আমরা যদি অস্বীকার করি তাহলে মুক্তিযুদ্ধকে অস্বীকার করা হবে। এবং কাদের সিদ্দিকী বঙ্গবীর উপাধি পেয়েছিল। 71 সালে হুম, নিজের জীবনের প্রতি পরোয়া করেনি কাদের সিদ্দিকী। কিন্তু এই কাদের সিদ্দিকী 71 সালে যখন দেশটা স্বাধীন হয়ে গেল, তখন সে কি করলো? লুটপাট থেকে শুরু করে শেখ মুজিবের নাম ভাঙিয়ে এমন কোন অপকর্ম নেই যে কাদের সিদ্দিক করে নাই। পরবর্তী সময়ে এই কাদের সিদ্দিকী আপনি দেখেছেন যে ডামি নির্বাচনের আগে দিয়ে শেখ হাসিনার সাথে সে মিলে গিয়ে জনগণের বিপক্ষে চলে গেল। তো হুম, এই একই কাদের সিদ্দিকী 71 সালে ছিল আমাদের কাছে হিরো। আজকে এই 2025 সালে এসে কাদের সিদ্দিকীকে আপনি দেখেন,
পচে গেছে, জিরো। পচে গেছে। তাকে আর কেউ ওই হুম, বঙ্গবীর বা তার ওই 71-এর গৌরব নিয়ে কিন্তু আমরা আলোচনা করি না। আমরা কাদের সিদ্দিকীকে এখন একটা টাউট, বাটপার, আওয়ামী লীগের দালাল বা স্বৈরাচারের হুম, দোসর এই হিসেবে কিন্তু হুম, চিহ্নিত করি। অর্থাৎ কাদের সিদ্দিক হুম, তার অবস্থানটাকে কিন্তু ধরে রাখতে পারে নাই। তাই মনে করি কি রাজনীতির ক্ষেত্রেও কিন্তু এই অবস্থানটাকে ধরে রাখা, ব্যক্তি ইমেজটাকে ধরে রাখা কিন্তু খুব ইম্পর্টেন্ট। যেটা আমি মনে করি যে কাদের সিদ্দিকীর সাথে আমি তুলনা করতে পারি নাহিদকে বা আসিফকে। কিভাবে, আমি একটু ব্যাখ্যা করি আপনাকে। হুম, এই যে নাহিদ বা এই যে আসিফ, তারা যে আমাদের 24-এর এই গণ অভ্যুত্থানের যে তারা মহানায়ক, এটা তো অস্বীকার করার কোনো উপায় নেই। কাদের সিদ্দিকী যেমন 1971 সালে আমাদের মহান মুক্তিযুদ্ধের একজন মহানায়ক ছিলেন, একইভাবে এই 24-এর যে আমাদের গণ অভ্যুত্থান এটারও কিন্তু মহানায়ক ছিল এই আসিফ এবং নাহিদ। এবং জনগণের যথেষ্ট ভালোবাসা কিন্তু তারা পেয়েছে, শ্রদ্ধা তারা পেয়েছে। কিন্তু অত্যন্ত দুঃখজনক বিষয় হচ্ছে তারাও কিন্তু কাদের সিদ্দিকীর মতো তাদের ওই জনপ্রিয়তাটাকে, তাদের যে ধরে ইমেজটাকে তারা রাখতে কিন্তু পারেন। ধরে রাখতে পারেনি। আর এই হুম, ধরে রাখতে হুম, না পারার পেছনে কাদের সিদ্দিকীর যেমন ব্যক্তিগত লোভ লালসা জড়িত ছিল, একইভাবে হুম, আমি মনে করি নাহিদ এবং আসিফ তাদেরও কিন্তু ব্যক্তিগত লোভ লালসা জড়িত। অর্থাৎ তারা তাদের ব্যক্তিগত স্বার্থ সিদ্ধি, ব্যক্তিগত ফায়দাটাকে তারা কিন্তু এখানে ইম্পর্টেন্স দিয়েছেন দেশের মানুষের কাছে গ্রহণযোগ্য হওয়ার চেয়ে বেশি। হুম, হুম, এখন 71 সালে কিন্তু নিজের জীবনকে পরোয়া করে নাই কাদের সিদ্দিকী। ওই সময় সে মারাও যেতে পারতো। কিন্তু এখন আপনি বেঁচে গেলেন, বেঁচে গিয়ে এটা আপনাকে লাইসেন্স দেয় নাই যে এখন আপনি বাংলাদেশে, স্বাধীন বাংলাদেশে যা ইচ্ছা তাই করতে পারবেন। কাদের হুম, সিদ্দিকীর ব্যাপারটা কিন্তু তাই ছিল। 71 সালের পরে কাদের সিদ্দিকীর অ্যাটিচিউডটা ছিল এরকম, আমি দেশ স্বাধীন করছি, এখন দেশটাকে লুটপাট করার অধিকার আমার। এবং এই কারণে কিন্তু শেখ মুজিবুর রহমান তাকে লাইসেন্স দিয়ে দিয়েছিল, যা ইচ্ছা তাই করতো কাদের সিদ্দিকী। আপনি ওই সময়ের হুম, পত্রপত্রিকাগুলো দেখেন, দেখলে বুঝবেন যে হুম, কাদের সিদ্দিকী ওই সময় এমন কোনো জঘন্য কাজ নাই, ব্যাংক লুটপাট থেকে শুরু করে এমন কোনো কাজ নেই, মানুষের জমি জমা দখল করা, অন্যের স্ত্রীকে গিয়ে রেপ করা, সব করছে কাদের সিদ্দিকী 71 সালের পরে। কারণ সে ভাবছে আমি মুক্তিযুদ্ধ করছি, আমার নিজের জীবন বাজি রেখা, এখন আমি যা ইচ্ছা তাই করতে পারি। এই একই ধরনের কাদের সিদ্দিকীর মতো মাথায় ওই ভূতটা কিন্তু এই নাহিদ এবং আসিফদের মনে এখন জেগেছে। যে আমরা যেহেতু 24-এর গণঅভ্যুত্থানে নিজের জীবন বাজি রেখে আমরা রাজপথে নেমেছিলাম, আমরা হুম, যেহেতু হাসিনার মতো একটা দানবকে সরিয়ে দিয়েছি, অতএব আমাদের এখন লাইসেন্স আছে, যা ইচ্ছা তাই আমরা করতে পারি। নাহিদ আর আসিফের এখন ওই একই অ্যাটিচিউড। তারা এখন মনে করছে আমরা যা ইচ্ছা তাই করতে পারবো। এই কারণেই তার বাবা তার প্রভাব খাটিয়ে এই ধরনের মানে কন্ট্রাক্টরের সাথে হাত মিলিয়ে 2 নাম্বারি করার চেষ্টা করে। তো এখন আমার কথা হচ্ছে কি যে দেখেন, আজকে আসিফ বা নাহিদ তারা কিন্তু একটা ভালো দৃষ্টান্ত রাখতে পারতো, হান্নান মাসুদ একটা ভালো দৃষ্টান্ত রাখতে পারতো, সারজিৎ একটা ভালো দৃষ্টান্ত রাখতে পারতো। তারা কি করতেছে, তারা 100টা গাড়ি নিয়ে শোডাউন করতেছে। তারা রাজনৈতিক দল করেছে একটা এনসিপি। আমরা কি হুম, বলছি যে এই এনসিপিটাকে, তাদের যে অফিসটা, এই অফিসটা রূপায়ণ টাওয়ারে মিস্টার মুকুল ব্যবসায়ী তিনি দিয়েছেন। এটা আমরা জানি যে রূপায়ণ টাওয়ার তাদেরকে একটা ভালো একটা অফিস তাদেরকে দিয়েছে। এখন কথা হচ্ছে হু ইজ দিস মুকুল, রূপায়ণ টাওয়ারের মুকুলটা কে? আমি হুম, আপনাদেরকে বলি, এই রূপায়ণ টাওয়ারের মুকুলটা হচ্ছে গিয়ে আপনার ওই যে দৈনিক দেশ রূপান্তরের মালিক যে হুম, তিনি। তো এখন এই এই রূপায়ণ টাওয়ারের মালিক যিনি, তিনি হচ্ছেন গিয়ে শাহ আলমের চামচা, মানে বসুন্ধরা গ্রুপের যে শাহ আলম, শাহ আলমের চামচা। এখন হুম, এই ভূমিদস্যু বসুন্ধরা গ্রুপের মালিক শাহ আলম, সে যদি এই দেশ রূপান্তরের মালিক এই রূপায়ণের মুকুলকে তিনি যদি বলেন তুমি এইটা করো, সে ওইটা করবে, এটা করো, যা বলবে তাই করবে, সোজা কথা। আপনি দেখেন আমার বিরুদ্ধে আপনার বিরুদ্ধে যখন বসুন্ধরা গ্রুপের মিডিয়াগুলো, এই নাজমুস সাকিবের আলোচনা শুনবেন, নাজমুস সাকিবের আলোচনা শুনে বোঝা গিয়েছে তারা বিএনপি করে, তারা বিএনপি থেকে তারা একটা কিছু পাচ্ছে বা বিএনপির সমর্থনে রাজনীতি করছে। কিন্তু পিনাকি ভট্টাচার্য তার কথায় তাদের কথা বোঝা গিয়েছে হয়তো বা তিনি এই সরকারকে ডক্টর ইউনূসকে 5 বছর রাখতে চান। আর ডক্টর ইউনূসকে যে 5 বছর রাখতে চান এটা শুধু পিনাকি ভট্টাচার্যের যে আলোচনা বা তার যে সমর্থন তা কিন্তু নয়। বাংলাদেশের অধিকাংশ মানুষই মনে করেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে 5 বছর ক্ষমতায় রাখা প্রয়োজন। কারণ বর্তমান দেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে ডক্টর ইউনূসের মতো নেতৃত্ব প্রয়োজন। এই মুহূর্তে দেশের যে পরিস্থিতি তিনি করেছেন সেটা হয়তোবা বাংলাদেশের ইতিহাসে আর কেউ করতে পারবে না। এজন্য পিনাকি হয়তোবা ডক্টর ইউনূসের পক্ষে সমালোচনা করছেন এবং বিএনপির বিরুদ্ধে সমালোচনা করছেন। কিন্তু বিএনপির বিরুদ্ধে তিনি যে সমালোচনাগুলো করছেন সেই সমালোচনাগুলো একেবারে কি অযৌক্তিক? তিনি হয়তোবা একটু লোভ, একটু মশলা পাতি দিয়ে খুব ভালোভাবে উপস্থাপনা করেন, কিন্তু যা কিছু বলেন সেটা তো সত্য। বিএনপি তো এই কাজগুলো করছে, বিএনপি তো অনেক কাজ করছে যেগুলো আসলে আমাদের সাথে যায় না এবং ডক্টর ইউনূসের বিরুদ্ধে কাজ করছে। তো এগুলো পিনাকি বলছে। তো আমরা মনে করি পিনাকি ভট্টাচার্য, সাংবাদিক ইলিয়াস হুসাইন, তারা দুইজনে দুই যোগের জায়গায় সঠিক রয়েছেন। তো নাজমুস সাকিবরা হয়তোবা সঠিক পথে এবং অনেক অবদান দেশে রয়েছে, কিন্তু এক্ষেত্রে তাদেরকে বিবেচনা করা দরকার। বিএনপি করলে যে শুধু নির্বাচন দিলেই যে দেশের শান্তি শৃঙ্খলা ফিরে আসবে, বিষয়টা এরকম নয়। নির্বাচন ছাড়া যদি ডক্টর ইউনূসকে সমর্থন দেওয়া হয় তাহলে দেশ আরও ভালো চলবে।